আচ্ছা, ইউনিট 1 এর পর লেসন 2 তে বলতেছে দ্য টেইল অফ হোম কামিং, মানে বঙ্গবন্ধুর বাংলাদেশে ফেরার গল্পটা, এটা নিয়ে আলোচনা করা হয়েছে। তো প্যাসেজটা আমি একবারে 1 বাই 1 ওয়ার্ড অর্থ করে দিব। রিড দ্য স্টোরি, বেশি কথা না বলি, শুরু করি, সেটাই ভালো। রিড দ্য স্টোরি অফ বঙ্গবন্ধুস হোম কামিং টু আনসার দ্য কোয়েশনস দ্যাট ফলো। রিড দ্য স্টোরি, গল্পটি পড়ো, বঙ্গবন্ধুস হোম কামিং, বঙ্গবন্ধুর দেশে ফেরার গল্পটি পড়ো। হোম কামিং মিন্স তো আমাদের বাংলাদেশে ফেরা বোঝাচ্ছে। টু আনসার, উত্তর করতে, টু আনসার উত্তর করতে, টু দিয়ে কোনো কিছু থাকতে তখন এটা এমন হয়, যেমন টু আনসার উত্তর করতে, টু ডু করতে, টু গিভ দিতে, টাইপ এরকম কিছু একটা হবে। দ্য কোয়েশ্চেন্স দ্যাট ফলো, যার নিচে দেওয়া আছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ওয়াজ অ্যারেস্টেড বাই দ্য পাকিস্তানি আর্মি ইমিডিয়েটলি আফটার হিজ ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স। ওকে, অনেক বড় সেন্টেন্স, প্রথম থেকে শুরু করি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ওয়াজ অ্যারেস্টেড, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ওয়াজ অ্যারেস্টেড, গ্রেপ্তার হয়েছিল, বাই দ্য পাকিস্তানি আর্মি, পাকিস্তানি আর্মিদের দ্বারা, ইমিডিয়েটলি একদম তাৎক্ষণিকভাবে, আফটার হিজ ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স যখন সে স্বাধীনতা ঘোষণা করেছিল। আফটার হিজ ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স, স্বাধীনতা ঘোষণার পরপরই, অ্যাট দ্য ফার্স্ট আওয়ার অফ 26 মার্চ 1971, মানে 26শে মার্চের প্রথম ঘন্টায়, লাইক আমরা তো 25শে মার্চ বলতে কী বুঝি, রাত 12টা পর্যন্ত, তো 12টা থেকে 1টা পর্যন্ত যে সময়টা ঘোষণা করার সাথে সাথে যেহেতু গ্রেপ্তার হয়েছে, তো সেটাকে ফার্স্ট আওয়ার বলতেছে। 12টা থেকে 1টা, 26শে মার্চ শুরু হয়েছে রাতের 12টার পর থেকে, তো এটার প্রথম ঘন্টাতেই গ্রেপ্তার হয়েছে। হি ওয়াজ টেকেন টু পাকিস্তান এজ ক্যাপটিভ, হি ওয়াজ টেকেন, তাকে নেওয়া হয়েছিল টু পাকিস্তানে অ্যাজ এ ক্যাপটিভ, একজন বন্দী হিসাবে, অ্যান্ড ইমপ্রিজন্ড, এবং কারারুদ্ধ করা হয়েছে দেয়ার, সেখানে, ইন এ স্মল সেল, ক্ষুদ্র একটা প্রকোষ্ঠিতে, প্রকোষ্ঠ মিনস এটা সেল, জেলখানা, একটা রুম বোঝাচ্ছে, ফর ক্যাপিটাল পানিশমেন্ট আনটিল 7th জানুয়ারি, তাকে মৃত্যুদণ্ডের সাজা, ক্যাপিটাল পানিশমেন্ট তো মৃত্যুদণ্ডের সাজা পর্যন্ত 7ই জানুয়ারি 1972, 7ই জানুয়ারি মৃত্যুদণ্ডের সাজা পর্যন্ত তাকে ইমপ্রিজন করা হয়েছে, মানে কারারুদ্ধ করা হয়েছে। ইভেন এ গ্রেভ ওয়াজ ডাক, এমনকি একটা কবরকরণ করা হয়েছিল, ইন ফ্রন্ট অফ হিজ সেল, তার সেলের পাশেই, সেটা বোঝাচ্ছে আসলে তার রুমের পাশে একটা কবরকরণ করা হয়েছিল। এটা হতে পারে মুজিবুর রহমানকে ভয় দেখানোর জন্য। বাট মুজিব ওয়াজ ফেয়ারলেস, কিন্তু মুজিবুর রহমান ছিল নির্ভয়, কোনো ভয় পেত না। এই কবর দেখে কখনো সে ভয় পায়নি, কারণ হি নিউ, কারণ সে জানতো, নাথিং উড স্টপ, কোনো কিছু আটকাতে পারবে না দ্য বাঙালিদেরকে টু গেইন অ্যান্ড স্বাধীনতা অর্জন থেকে কোনো কিছু আটকাতে পারবে না, মানে এমন একটা লক্ষ্য ধরেছে যে স্বাধীনতা লাগবেই। ইনফ্যাক্ট হিজ নেম অ্যান্ড ইন্ডিপেন্ডেন্স বিকেম সিনোনিমাস, লাইক এটা বলতেছে যে এমনকি প্রকৃতপক্ষে তার নাম এবং ইন্ডিপেন্ডেন্স, স্বাধীনতা, বিকেম সিনোনিমাস, একদম সমার্থক হয়ে গেছিল। লাইক আমরা যেমন স্লোগান দেই, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, একদম সিনোনিমাস বিষয়টা হয়ে গেছিলো। আর যতটুকু আমরা পড়ে জানতে পারছি যে তখন মানুষ জয় বাংলা, জয় বঙ্গবন্ধু বলে একটা শক্তি পেত ভিতর থেকে, যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে পারতো। ইনফ্যাক্ট হিজ নেম অ্যান্ড ইন্ডিপেন্ডেন্স বিকেম সিনোনিমাস, সো দ্য হোল ওয়ার্ল্ড ওয়াজ অ্যাভয়েডিং, পুরো বিশ্ব অপেক্ষা করতেছিল, ব্রেথলেসলি, ঊর্ধ্বশ্বাসে, টু উইটনেস, সাক্ষী হতে, লাইক আগে পড়ছিলাম টু আনসার হতে, উত্তর করতে, টু ডু করতে, টু গিভ দিতে, লাইক দিস, টু উইটনেস হিজ হোম কামিং, তার বাসায় ফেরার, মানে বাংলাদেশে ফেরার, এটার চাক্ষুষ সাক্ষী হতে, উইটনেস চাক্ষুষ সাক্ষী হতে পুরো বিশ্ব একদম ব্রেথলেসলি অপেক্ষা করতেছিল। অ্যান্ড হি হ্যাড এ গ্র্যান্ড হোম কামিং ইনডিড, এবং সে বাড়িতে ফেরার যে অনুষ্ঠানটা, সেটা একটা গ্র্যান্ড টাইপ, বৃহৎ একটা অনুষ্ঠান হয়েছিল, লাইক অনেক বড় একটা গ্র্যান্ড হোম কামিং হয়েছিল। নেরেটেড বাই ইমিনেন্ট কলামনিস্ট, বর্ণনা করা হয়েছিল বাই ইমিনেন্ট কলামনিস্ট অ্যান্ড রাইটার সৈয়দ বদরুল আহসান। ইমিনেন্ট বোঝাচ্ছে বিশিষ্ট, অ্যান্ড কলামনিস্ট যারা পত্রিকায় কলাম লেখে, রাইটার লেখক সৈয়দ বদরুল আহসান, সৈয়দ বদরুল আহসানের দ্বারা নেরেটেড, বর্ণনা করা হয়েছিল তার এই গ্র্যান্ড হোম কামিংটা। ইন দ্য ইভিনিং অফ 7th জানুয়ারি 1972, বলতেছি ইন দ্য ইভিনিং অফ 7th জানুয়ারি 1972, 1972-এর 7ই জানুয়ারি সন্ধ্যায়, বঙ্গবন্ধু লেফট চাকলালা এয়ারপোর্ট ইন রাওয়ালপিন্ডি, এখন বলতেছি পাকিস্তানের একটা স্টেট মেবি, রাওয়ালপিন্ডি থেকে, রাওয়ালপিন্ডির এয়ারপোর্টটা কি, চাকলালা এয়ারপোর্ট থেকে শুরু করেছিল, ফ্রম হোয়ার হি উড ফ্লাই টু লন্ডন, যেখান থেকে সে লন্ডনের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিল, রাওয়ালপিন্ডির একটা এয়ারপোর্ট থেকে, নাম হচ্ছে চাকলালা এয়ারপোর্ট। 9 months earlier হি ওয়াজ ব্রট টু পাকিস্তান,
সেই যখন যাত্রা শুরু করছে লন্ডন থেকে তার ঠিক 9 মাস আগে আর্লিয়ার হি ওয়াজ ব্রট, তাকে নেওয়া হয়েছিল টু পাকিস্তান অ্যাজ এ প্রিজনার, একজন বন্দী হিসাবে, উইথ লিটল হোপ টু রিটার্ন। একদম কম আশা ছিল যে সে ফিরে আসবে, এমনভাবে বন্দি করা হয়েছিল। বাট নাও হি ওয়াজ ফ্রি টু গো হোম, কিন্তু সে এখন মুক্ত বাসায় যেতে, বাড়িতে যেতে। দ্যাট মিনস তার বাড়ি কোথায়? বাংলাদেশে আসতে। পাকিস্তান অ্যাজ সন এজ দ্য পিআইএ এয়ারক্রাফট টুক অফ, পাকিস্তানি যে বিমান পিআইএ এয়ারক্রাফট টুক অফ যখনই উড্ডয়ন করেছিল তাকে নিয়ে, ওয়াজ ফাইনালি বিহাইন্ড হিম। পাকিস্তান as soon as the PA aircraft looked was finally behind him, মাঝখানে অংশটুকু বাদ দিই, as soon as the PIA aircraft took off, এটুকু বাদ দিলে পাকিস্তান was finally behind him, পাকিস্তান অবশেষে তার পিছনে রয়ে গেল। এটা বোঝাচ্ছে যখনই পাকিস্তানি PIA এয়ারক্রাফটটা যত শীঘ্রই না টেক অফ করলো মিনস করেছিল, উড্ডয়ন করেছিল, তখনই এটা নিশ্চিত হয়েছে যে পাকিস্তান তার পিছনে রয়ে গেছে, কারণ এতদিন সে বন্দী ছিল সেখানে। আর্লি ইন দ্য মর্নিং অন 8 জানুয়ারি 1972, 1972 সালে 8ই জানুয়ারি, আর্লি ইন দ্য মর্নিং, সকালের শুরুর দিকে, বঙ্গবন্ধু অ্যারাইভড অ্যাট হেথ্রো এয়ারপোর্ট, বঙ্গবন্ধু উপস্থিত হয়েছিল অ্যাট হেথ্রো এয়ারপোর্টে। নিউজ বঙ্গবন্ধুস অ্যারাইভাল, বঙ্গবন্ধুর আগমনের যে সংবাদ ইন লন্ডন স্প্রেড কুইকলি, লন্ডনের দ্রুততার সহিত ছড়াতে লাগলো। জার্নালিস্ট অ্যান্ড দ্য জেনারেল পাবলিক, বলতেছে যে জার্নালিস্ট, দ্য জেনারেল পাবলিক, ব্রিটিশ অফিসিয়ালস অ্যান্ড পলিটিশিয়ানস অ্যান্ড বাঙালি রেসিডেন্টস, জার্নালিস্ট সংবাদকর্মী, দ্য জেনারেল পাবলিক সাধারণ জনগণ, ব্রিটিশ অফিসিয়ালস যেসব ব্যক্তিবর্গ আছে, পলিটিশিয়ানস যারা কী বলে এটাকে, পলিটিশিয়ানস রাজনীতিবিদ ছিল, অ্যান্ড বাঙালি রেসিডেন্টস যারা বাঙালি অধিবাসী ছিল ওই দেশে লন্ডনে, ইন দ্য সিটি মেড দেয়ার ওয়ে টু হোটেল ক্লারিচ, ইন দ্য সিটি ওই শহরে মেড দেয়ার ওয়ে টু হোটেল ক্লারিস, সকলে ওই হোটেল ক্লারিসে যাওয়ার রাস্তায় জড়ো ছিল বা সেখানে আসছিল। নিউজ বুলেটিনস অন দ্য বিবিসি, যে শিরোনাম দেওয়া হয় সংবাদের, বিবিসির হেডলাইন বলে যেটাকে, আদার মিডিয়া অর্গানাইজেশনস মেড নোট অফ দ্য বঙ্গবন্ধুস অ্যারাইভাল ইন দেয়ার হেডলাইন্স। বিবিসি তো একটা অনেক বিখ্যাত সংবাদ সংস্থা, তারপরে অন্যান্য যেসব মিডিয়া আছে, মিডিয়া অর্গানাইজেশনস আছে, সংবাদ সংস্থা আছে, সেগুলা। তারপরে আমরা ছিলাম নিউ বুলেটিনস অন দ্য বিবিসি অ্যান্ড আদার মিডিয়া অর্গানাইজেশনস মেড নোট তৈরি করতেছিল বঙ্গবন্ধু অ্যারাইভাল, বঙ্গবন্ধুর আগমন সম্পর্কে ইন দেয়ার হেডলাইন্স, তাদের হেডলাইনগুলোতে বঙ্গবন্ধু এসেছে এরকম শিরোনাম দিচ্ছিল। বাই আর্লি আফটারনুন, মানে আফটারনুন মিনস তো আমরা জানি বিকালের শুরুর দিকে আর কি, বলছে যে আর্লি আফটারনুন মিনস এটা। দ্য ফাদার অফ দ্য নেশন, জাতির জনক, হ্যাড মেড দ্য ব্রিটিশ প্রাইম মিনিস্টার এডওয়ার্ড হেইথ, জাতির জনক হ্যাড মেড সাক্ষাৎ করেছিল দ্য ব্রিটিশ প্রাইম মিনিস্টার, তখন যুক্তরাজ্যের বা যেটাকে বলে ইংল্যান্ড, ব্রিটিশ প্রাইম মিনিস্টার এডওয়ার্ড হেইথের সাথে, অ্যান্ড লিডার অফ দ্য অপোজিশন হারোল্ড উইলসন, এবং সেই দেশের যে অপোজিশন পার্টি ছিল, বিরোধী দলীয় নেতা হারোল্ড উইলসনের সাথে সাক্ষাৎ করেছিল। দেন হি কল্ড ঢাকা, and for the first time since his arrest by the Pakistan Army in March spoke to his family. Then he called to Dhaka, তারপর সে কল করেছিল, মানে ঢাকায় কল করেছিল, for the first time, প্রথমবারের মতো, since his arrest, তার বন্দী হওয়ার পর থেকে, বাই দ্য পাকিস্তানি আর্মি ইন মার্চে সেই পাকিস্তানি আর্মিদের দ্বারা বন্দী হওয়ার পর থেকে সেই প্রথমবারের মতো কল করেছিল ঢাকা, অ্যান্ড স্পোক টু হিজ ফ্যামিলি, এবং তার পরিবারের সাথে কথা বলেছিল। লং কনভারসেশন দেন ফলোড উইথ প্রাইম মিনিস্টার তাজউদ্দিন আহমেদ, তারপর সেই ফোন আলাপের মাধ্যমে লং কনভারসেশন, দীর্ঘক্ষণ আলাপ করেছিল তাদের পরিবারের সবার সাথে, শেষ করে প্রাইম মিনিস্টার যে তৎকালীন ছিল তাজউদ্দিন আহমেদ তার সাথে। দ্য কনভারসেশনস উইথ হিজ ফ্যামিলি উইথ তাজউদ্দিন ওয়ার ইমোশনাল অ্যাফেয়ার্স, অনেক দিন পরে যখন এমন একজন নেতা, এমন একজন লিডার, এমন একজন মানে কী বলবো আইডল, যখন তার পরিবারের সাথে, প্রিয় মানুষগুলোর সাথে কথা বলেছিল, তখন একটা ইমোশনাল ব্যাপার থাকবে, আপনাদেরও থাকে অনেক দিন পরে হলে সেটা, তো ইমোশনাল বিষয় হয়ে গিয়েছিল। অ্যান্ড হি নাও হ্যাড এ ক্লিয়ার পিকচার অফ অল দ্যাট হ্যাড হ্যাপেন্ড ইন হিজ অ্যাবসেন্স ইন বাংলাদেশ, তারপর সে হ্যাড এ ক্লিয়ার পিকচার, একদম মানে কথা বলতে বলতে একদম ক্লিয়ার পিকচার মনে ভেসে গেছিলো এরকম, অফ অল দ্যাট, সকলের হ্যাড হ্যাপেন্ড, যা হয়েছিল ইন হিজ অ্যাবসেন্স, তার অনুপস্থিতিতে ইন বাংলাদেশ, কারণ কথা বলে বর্ণনা দিচ্ছে যে এটা হয়েছিল, সেটা হয়েছিল, আমাদের সাথে এমন করা হয়েছে, এটা করা হয়েছে,
সবগুলো যখন বর্ণনা দিচ্ছিল তখন আমরা একটা ভিতর থেকে অনুভব করতে পারি যে একটা ক্লিয়ার পিকচার চলে আসতেছে আমাদের মাঝে যে কী কী হচ্ছিল, এমন একটা বিষয় বোঝাচ্ছে এখানে। আচ্ছা, ইট গেভ হিম ইম্যান্স প্লেজার, এটাকে তাকে অনেক বেশি আনন্দ দিয়েছিল। ইট গেভ হিম, তাকে অনেক বেশি আনন্দ দিয়েছিল, নোয়িং দ্যাট, জেনে, হি হ্যাড ট্রুলি লিবারেটেড হিজ পিপল, এটা জেনে তাকে আসলে আমার এখন পড়তেছে আমার কেমন জানি একটু আনন্দ লাগতেছে এমন বিষয়টা, যে তাকে এত বেশি আনন্দ দিচ্ছে যে এটা জানার পর যে সত্যি মানে বিশ্বাস, আমরা একটা কাজ করে ফেলি তারপর বিশ্বাস করতে পারি না যে কাজটাকে আসলে করে ফেলছি নাকি না। হ্যাড ট্রুলি লিবারেটেড হিজ পিপল, বঙ্গবন্ধু যে তার নিজের মানুষদেরকে মুক্তি করতে পেরেছিল সেটার একদম অনেক বেশি আনন্দ দিচ্ছিল তাকে, কথা বলার মাধ্যমে সে পাচ্ছিল সে আনন্দটা। বঙ্গবন্ধুস ওপেনিং ওয়ার্ডস অ্যাট এ ক্রাউডেড নিউজ কনফারেন্স, মানে উৎসুক সংবাদ কনফারেন্সে যে ওপেনিং ওয়ার্ডস ছিল বঙ্গবন্ধু শুরু করছিল যেভাবে, দ্যাট ইভিনিং অ্যাট ক্ল্যাডিয়াসে ওয়াজ এ টাচ পোয়েটিক, দ্যাট ইভিনিং, ওই সন্ধ্যায় অ্যাট ক্লারিজ হোটেলে ওই সন্ধ্যায় যে শুরু করছিল বঙ্গবন্ধু ওপেনিং ওয়ার্ড যেটা ছিল, ওয়াজ অ্যাট টাচ পোয়েটিক, একদম মানে কবির টাচ পোয়েটিক মিনস টাচ পোয়েট, কবিতার যেমন আমরা সুরে বা একটা ছন্দ দিয়ে কথা শুরু করি সেভাবে শুরু হয়েছিল। হি এক্সপ্রেসড দ্য আনবাউন্ডেড জয় অফ ফ্রিডম, সে প্রকাশ করেছিল দ্য আনবাউন্ডেড জয়, দ্যাট মিনস অ্যাকচুয়ালি যেটা কোনো লিমিটেশন নাই, যে জয়ের যে আনন্দের কোনো লিমিটেশন নেই, সীমাহীন আনন্দ অফ ফ্রিডম, স্বাধীনতার অ্যাচিভড বাই হিজ পিপল ইন অ্যান অ্যাপিক লিবারেশন স্ট্রাগল, বলতেছে অ্যাচিভড অর্জিত হয়েছিল বাই হিজ পিপল, তার জনগণের দ্বারা ইন অ্যান অ্যাপিক লিবারেশন স্ট্রাগল, এপিক মিন্স মহাকাব্য, স্বাধীনতা সংগ্রামের মহাকাব্যের মতো যে তার জনগণ দ্বারা স্বাধীনতা অর্জন হয়েছিল সেটা এমনভাবে সে উল্লেখ করেছিল যে আনবাউন্ডেড জয়, লাইক তার একদম সীমাহীন আনন্দ ছিল। বাংলাদেশ হি টোল্ড দ্য ক্রাউড, সে জনতাকে বলেছিল, উৎসুক জনতা যারা বীর করেছিল তাদেরকে বলেছিল, ওয়াজ এ রিয়েলিটি, বাংলাদেশ ওয়াজ এ রিয়েলিটি অ্যান্ড উড ফুলফিল ইটস অব্লিগেশনস এস পার্ট অফ দ্য ইন্টারন্যাশনাল কমিউনিটি, বাংলাদেশ সত্য ছিল, বাস্তব ছিল, অ্যান্ড উড ফুলফিল এবং পরিপূর্ণ করতো ইটস অব্লিগেশন, এটা বাধ্যবাধকতা, অ্যাজ পার্ট অফ দ্য ইন্টারন্যাশনাল কমিউনিটি, বিশ্ব সম্প্রদায়ের অংশ হিসাবে। হি মেড ইট ক্লিয়ার দ্যাট দোজ হু ওয়ার ইনভলভড ইন ডিফারেন্ট টাইপস অফ ক্রাইমস, হি মেড ইট ক্লিয়ার, সেটা পরিষ্কার করে দিয়েছিল, দ্যাট দোজ, যারা, হু ওয়ার ইনভলভড, যারা অন্তর্ভুক্ত ছিল, ইন ডিফারেন্ট টাইপস অফ ক্রাইমস, বিভিন্ন ধরনের অপরাধমূলক কাজে, ইনক্লুডিং জেনোসাইড সহ, উড বি ট্রায়ালড বাই হিজ গভর্নমেন্ট, আবার পরীক্ষা করা হবে, দেখানো হবে, আবার তাদেরকে ট্রায়াল করা হবে বাই হিজ গভর্নমেন্ট, তার সরকার দ্বারা। আচ্ছা, তারপর আবার তার একটা পেসেজ দেওয়া আছে যেটা বঙ্গবন্ধু বাংলাদেশে আগমন করার পর, বাংলাদেশ ভারতে আগমন করার পর নিয়ে লেখা। রিড দ্য ফলোয়িং টেক্সট বাই দ্য সেম অথর, একই লেখকের দ্বারা যে নিচের টেক্সটটা আছে, অনুষ্ঠিত আছে, সেটা পড়ো। দ্যাট ডেসক্রাইবস, তা বর্ণনা করে বঙ্গবন্ধুস এ ফিউ মোর আওয়ার্স, বঙ্গবন্ধুর আরও কয়েক ঘন্টা অফ জার্নি, ওই জার্নিটার টুয়ার্ডস হোম, বাড়ির দিকে। তো লেটস স্টার্ট। বঙ্গবন্ধু লেফট লন্ডন ফর ঢাকা অন দ্য 9th January ইভিনিং ইন 1972। বঙ্গবন্ধু বঙ্গবন্ধু লন্ডন ত্যাগ করেছিল ফর ঢাকার উদ্দেশ্যে অন দ্য 9th January ইভিনিং ইন 1972, 1972 সালের সন্ধ্যায়, 9 জানুয়ারিতে। অন দ্য ওয়ে হি উড স্টপ ওভার ইন দিল্লি, বাংলাদেশে ফেরার সময় সে দিল্লিতে একটা স্টপ ওভার নিয়েছিল, দিল্লিতে নেমেছিল, দিল্লিতে সে স্টপ হয়েছিল, দিল্লিতে সে নেমেছিল। হি ওয়াজ ওয়েলকামড অ্যাট দিল্লিস পালাম এয়ারপোর্ট ইন দ্য মর্নিং অফ 10th January বাই প্রেসিডেন্ট বি গিরি অ্যান্ড প্রাইম মিনিস্টার ইন্দিরা গান্ধী। তখন বলতেছে হি ওয়াজ ওয়েলকামড, তাকে স্বাগতম জানানো হয়েছিল অ্যাট দিল্লিস পালাম এয়ারপোর্ট, দিল্লির যে পালাম এয়ারপোর্ট আছে সেখানে, ইন দ্য মর্নিং অফ 10th January, 10 জানুয়ারি সকালে, বাই প্রেসিডেন্ট বিবি গিরি দ্বারা, এবং প্রাইম মিনিস্টার, তৎকালীন যে প্রাইম মিনিস্টার ছিল ইন্দিরা গান্ধীর দ্বারা। ওয়েস্ট বেঙ্গল পলিটিশিয়ান সিদ্ধার্থ শঙ্কর রায়, এবং ওয়েস্ট বেঙ্গল পশ্চিমবঙ্গ, যেটাকে আমরা কলকাতা হিসাবে বেশি বুঝি, পশ্চিমবঙ্গের যে পলিটিশিয়ান ছিল রাজনীতিবিদ সিদ্ধার্থ শঙ্কর রায়, সেও ছিল, অ্যান্ড দ্য চিফস অফ দ্য ইন্ডিয়ান আর্ম ফোর্সেস, এবং ইন্ডিয়ান সেনাবাহিনীর যে প্রধান ব্যক্তিবর্গ ছিল তাদের দ্বারা ওয়েলকাম জানানো হয়েছিল। বঙ্গবন্ধু স্টেইড ইন দিল্লি ফর অ্যাবাউট 2 hours, বঙ্গবন্ধু অবস্থান করেছিল দিল্লিতে ফর অ্যাবাউট 2 hours, প্রায় 2 ঘন্টা ধরে। ডিউরিং দিস টাইম, এই সময় ধরে, হি অ্যাড্রেসড এ পাবলিক র্যালি অ্যান্ড মেসমেরাইজড এভরিওয়ান, তো ওই সময়টা 2 ঘন্টা যখন সে দিল্লিতে ছিল, হি অ্যাড্রেসড এ পাবলিক র্যালি, সে পাবলিক
রিলি উদ্দেশ্যে অ্যান্ড মেসমারাইজড এভরিওয়ান, এবং মেসমারাইজড মিনস অ্যাকচুয়ালি সংবেশিত জনতাগুলো ছিল প্রত্যেকে তো দেখার জন্য বা সামনে তার চাক্ষুষ সাক্ষী হওয়ার জন্য যারা আসছিল তাদেরকে সম্বোধন করেছিল। হি অ্যাড্রেসড এ পাবলিক র্যালি অ্যান্ড মেসমারাইজড এভরিওয়ান। There he wholeheartedly thanked Mrs. Gandhi and the people and the politicians of India for the tremendous help they had provided to Bangladesh. এখন বলতেছে there he wholeheartedly, সে একদম হার্টেডলি মানে কি বলে অন্তঃস্থল থেকে বলে থ্যাঙ্কড মিসেস গান্ধীকে একদম অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানিয়েছিল অ্যান্ড দ্য পিপল, এবং ওই সব জনগণদেরকে, দ্য পলিটিশিয়ানস, ওই সব রাজনীতিবিদদেরকে অফ ইন্ডিয়ার ফর দ্য টিমেন্ডাস, তাদের হেল্প, তাদের এই টিমেন্ডাস মানে অসাধারণ সাহায্যের জন্য, অনেক বড় পরিসরে সাহায্যের জন্য দে হ্যাড প্রোভাইডেড, যা তারা দিয়েছিল টু বাংলাদেশকে অ্যান্ড ইটস 10 মিলিয়ন রিফিউজিস, এবং ইন্ডিয়াতে যে প্রায় 10 মিলিয়ন রিফিউজি ছিল বাংলাদেশ থেকে তাদেরকে, সেটার জন্য একদম হার্টলি ধন্যবাদ জানিয়েছে বঙ্গবন্ধু মিসেস গান্ধীজিকে। দেন ইট ওয়াজ অন টু ঢাকা, তারপর ঢাকা ফেরার কথা। দেন ইট ওয়াজ অন টু ঢাকা, তারপর ঢাকার দিকে, where millions of people had begun to crowd the road that the leader would pass, where যেখানে millions of people, that means actually লাখ লাখ জনতা had begun, শুরু করেছিল টু ক্রাউড, ভিড় করতে, দ্য রুট দ্যাট দেয়ার লিডার, ওই রাস্তায়, দ্যাট দেয়ার লিডার, তাদের নেতা আমাদের বঙ্গবন্ধু উড পাস, যাবে, অ্যান্ড দ্য রেস কোর্স ময়দানে, হোয়ার দ্য লিডার উড ডেলিভার স্পিচ, যেখানে আগে থেকেই ফিক্স করা ছিল যে রেসকোর্স ময়দানে এসে প্রথমে ভাষণ দিবে জাতির উদ্দেশ্যে। তো স্পিচ বিফোর গোয়িং হোম, আসলে যারা পলিটিক্যাল পার্সন, নেতা, তারা সবার আগে ফ্যামিলি চেয়ে দেশের চিন্তা করে, তো সেই ক্ষেত্রে অবশ্যই বাড়িতে যাওয়ার আগে তাকে একটা স্পিচ দিবে সেই রেসকোর্স ময়দানে, সেইখানে এবং যে রাস্তা দিয়ে যাবে সেই জায়গায় মানুষের একদম মিলিয়ন্স অফ পিপল, লক্ষ লক্ষ মানুষ ভিড় করেছিল। ওয়ান দ্য টার্মেক অ্যাট তেজগাঁও এয়ারপোর্টে যে চিহ্নিত জায়গা ছিল, সোলজার্স অফ দ্য ইন্ডিয়ান আর্মি সৈন্যরা অ্যান্ড দ্য মুক্তিবাহিনী ওয়ার অন স্ট্যান্ড বাই টু প্রেজেন্ট বঙ্গবন্ধু বাংলাদেশের প্রেসিডেন্ট উইথ এ গার্ড অফ অনার। মুক্তিবাহিনী এবং পাকিস্তানি আর্মি বা পাকিস্তানি সেনাবাহিনীর যে সৈন্যরা ছিল তারা স্ট্যান্ড বাই ছিল, একদম উপস্থিত ছিল, টু প্রেজেন্ট প্রদর্শন করতে বাংলাদেশ প্রেসিডেন্ট, এটুকু স্কিপ করি, বলি টু প্রেজেন্ট প্রদর্শন করতে, দেখাতে, উইথ এ গার্ড অফ অনার মানে একদম রক্ষী সহ সম্মান দেখাতে, কাকে? বাংলাদেশের প্রেসিডেন্টকে। মেম্বার্স অফ দ্য ওয়ার টাইম ক্যাবিনেট ওয়াইটেড ইন দ্য উইন্টার সান, মেম্বার্স অফ দ্য ওয়ার টাইম ক্যাবিনেট, আমাদের যুদ্ধকালীন সময়ে যে মন্ত্রিসভা ছিল, মন্ত্রিপরিষদ ছিল, তাদের সদস্যগণ ওয়াইটেড অপেক্ষা করেছিল ইন দ্য উইন্টার সান, তখন তো শীতকাল ছিল ওই জানুয়ারি মাসে, তো উইন্টার সানের সহিত এটা বোঝাচ্ছে আর কি, ইন দ্য উইন্টার সান, শীতকালে। অ্যাজ ডিড এ হর্ডি অফ নিউজম্যান, এখানে একটা বিষয়, অ্যাজ ডিড এ হর্ডি অফ নিউজম্যান বোঝাচ্ছে হর্ডি মানে সংবাদকর্মী যারা আছে, নিউজম্যান এটা কিন্তু ফুরাল ফর্ম, নিউজম্যান না, এম ই এন ম্যান, তো হর্ডি অফ নিউজম্যান বোঝাচ্ছে অনেকগুলো সংবাদকর্মীদের একটা বড় দল ছিল। অ্যাজ ডিড যেমন মেম্বার্স অফ ওয়ার টাইম ক্যাবিনেট অপেক্ষা করতেছিল, সেই সাথে দেশে প্রথম ফিরতেছে বঙ্গবন্ধু, সেখানে অনেক মানে সকল নিউজই বলতে গেলে সকল নিউজের সংবাদকর্মীরাও একটা অপেক্ষা করতেছিল, সেটা বোঝাচ্ছে। আফটার 1:30 PM দ্য কমেট এয়ারক্রাফট মেড অ্যাভেলেবল টু বঙ্গবন্ধু, 1:30 দিকে, দুপুর 1:30 না, PM বোঝাচ্ছে যেহেতু দুপুর 1:30, সামটাইম কিছুক্ষণ পর 1:30 দিকে কমেট এয়ারক্রাফট মেড অ্যাভেলেবল টু বঙ্গবন্ধুকে দেখা গিয়েছিল কোথায়? কমেট এয়ারক্রাফটে, বাই দ্য ব্রিটিশ গভর্নমেন্ট ল্যান্ডেড ইন বাংলাদেশ, ব্রিটিশ গভর্নমেন্টের দ্বারা অবতরণ হয়েছিল ইন ঢাকায়। As soon as the doors of the aircraft opened, যখনই the doors of এয়ারক্রাফটের বিমানের দরজা খোলা হয়েছিল, বঙ্গবন্ধুকে দেখা গিয়েছিল। ইট ওয়াজ ক্লিয়ার হি হ্যাড লস্ট ওয়েট ডিউ টু ইমপ্রিজমেন্ট, এখানে বোঝাচ্ছে ইট ওয়াজ ক্লিয়ার, এটা পরিষ্কার ছিল যে হি হ্যাড লস্ট, সে হারিয়েছে ওয়েট, ওজন। আচ্ছা, এখানে নর্মালি বিষয়টা তার স্বাস্থ্যহানি হয়েছে, এটা দেখেই বোঝাচ্ছিল একটু শুকিয়ে গেছে হয়তো, ডিউ টু ইমপ্রিজনমেন্ট, কারণ কারারুদ্ধ থাকার কারণে, ফর নিয়ারলি 10 months ইন এ পাকিস্তানি প্রিজন, প্রায়
10 মাস ধরে ইন এ পাকিস্তানি প্রিজন, পাকিস্তানি কারাগারে। এ বিগ স্মাইল অ্যাপিয়ার্ড অন হিজ ফেস। অনেক দিন পরে দেশে একটা নেতা যে সবসময় মানুষের ভালো চেয়েছে, সবসময় দেশকে মুক্ত করতে চেয়েছে, সেই মানুষটি বিগ স্মাইল অ্যাফেয়ার্ড বাংলাদেশে যখন অবতরণ করেছে, যে সব কিছু না এখন ঠিক আছে সত্যি মনে হচ্ছে, তখন একটা মানে কেমন বড় একটা হাসি যে কেউ এই জায়গায় যে কেউ থাকলে আসবে। তো ঠিক তেমনভাবে বিগ স্মাইল অ্যাফেয়ার্ড, একটা বড় হাসি দেখা গিয়েছিল, মানে অনেক সুন্দর মানে একটা হাসি দেখা গিয়েছিল অন হিজ ফেস, তার চেহারায়। অ্যাজ হি সোয়াপ্ট ব্যাক হিজ হেয়ার। সোয়াপ্ট মিনস অ্যাকচুয়ালি কী বলে এটাকে, ওই ভেসে সামনে যখন তার চুলগুলো ভেসে আসতেছিল, এই চুলগুলোকে সরিয়ে দিচ্ছিল ইন হিজ হেয়ার, তার চুলগুলোকে উইথ হিজ রাইট হ্যান্ড, তার ডান হাত দিয়ে চুলগুলোকে পিছন দিকে সরিয়ে দিচ্ছিল আর কি, এরকম বোঝাচ্ছে। প্রাইম মিনিস্টার তাজউদ্দিন আহমেদ দেন মুভড ফরওয়ার্ড। তো আমাদের বাংলাদেশের তখন যে প্রাইম মিনিস্টার ছিলেন তাজউদ্দিন আহমেদ, মুভড ফরওয়ার্ড সামনের দিকে গেলেন, অ্যান্ড বারিড হিজ হেড ইন হিজ লিডার চেস্ট। মানে আবেগ আপ্লুত হয়ে, মানে আমরা অনেকদিন পর একজন প্রিয় মানুষকে পেলে যা হয়, বারিড হিজ হেড, তার মাথা নুয়ে দিয়েছিল ইন হিজ লিডার চেস্ট, তার নেতার বুকে বুকে বথ ম্যান ব্রোক ডাউন, দুজনে ভেঙে পড়েছিল। ওই আমি বললাম না, অনেক দিন পরে দেখা হলে আবেগ আপ্লুত হয়ে আমরা যেটা করে থাকি সাধারণত, দুজনে ভেঙে পড়েছিল, একদম ভেঙে পড়া বোঝাচ্ছে এখানে আসলে আবেগ আপ্লুত হয়েছিল দুজনে। দেয়ার টিয়ার্স অন লাইট, এই যে চলে আসছে, দেয়ার টিয়ার্স অন লাইট টু ময়েস্ট আইস ইন নিয়ারলি এভরিওয়ান এলস প্রেজেন্ট অ্যারাউন্ড দ্যাম। দেয়ার টিয়ার্স, তার দুজনকে অনেকদিন পর দেখে যে কান্না করতেছিল, লেট টু ময়েস্ট আইস, মানে এই চোখের পানি দিয়ে একদম ভিজিয়ে দিচ্ছিল ইন নিয়ারলি এভরিওয়ান, এবং যারা উপস্থিত ছিল আশেপাশে সবাইকে একদম এই চোখের পানিতে ভিজিয়ে দিচ্ছিল, সবাই কান্না করতেছে। ইমোশনাল বিষয় এটা একটা অবশ্যই, মানে আমারই তো এখন কেমন লাগতেছে এটা পড়ার পর, এমন একটা ইমোশনাল বিষয়। ওয়ান্স দ্য ফর্মালিটিস অ্যাট দ্য এয়ারপোর্ট ওয়ার কমপ্লিকেটেড, ওয়ান্স দ্য ফর্মালিটিস অ্যাট দ্য এয়ারপোর্ট, কী বলে এটাকে, এয়ারপোর্টের যে ওই ফর্মালিটিসগুলো আছে, অনানুষ্ঠানিকতা বা আনুষ্ঠানিকতা যেগুলো আছে সেগুলো কমপ্লিকেটেড শেষ করার পর, দ্য ফাদার অফ দ্য নেশন ক্লিম্ড অন এ বোর্ড ওপেন ট্রাক, মানে সকল জনতাকে চাক্ষুষ করার জন্য অবশ্যই উঁচু একটা জায়গায় উঠতে হবে, সেটা বোঝাচ্ছে। ক্লিম্ড অন এ বোর্ড ওপেন ট্রাক, একটা একদম খোলা সাগর যেটাকে বলে, ট্রাকের উপরে সে উঠেছিল উইথ দ্য মুজিবনগর গভর্নমেন্ট ফিগার্স, যারা মুজিবনগর তৎকালীন যে মুজিবনগর সরকার ছিল তাদের সবার সাথে, অ্যান্ড দ্য স্টুডেন্ট লিডার্স ক্রাউডিং অ্যারাউন্ড হিম, এবং যে সকল ছাত্রনেতারা ছিল ভিড় করতেছিল ছাত্রনেতা তাদের সাথে, অ্যারাউন্ড হিম, তার চারপাশে যেসব ছাত্রনেতারা ভিড় করতেছিল তাদের সাথে। হি হ্যাড ইট ফর রেস কোর্স, সে ট্রাকে উঠছিল, ট্রাকে আরও মানুষ ছিল, তারপর এই ট্রাকটার উদ্দেশ্য ছিল যে রেস কোর্সে যাবে। দ্য 2 মাইল স্ট্রেচ অফ রুট, মানে কি বলে 2 মাইল স্ট্রেচ অফ রুট, রাস্তার মানে দৈর্ঘ্য ছিল বা প্রসারণ ছিল প্রায় 2 মাইল, হ্যাঁ 2 মাইল মানে হচ্ছে তো প্রায় 3 কিলোমিটার উপরে। তো 2 মাইল অলমোস্ট, হ্যাঁ 2 মাইল স্টেজ অফ রুট উড টেক দ্য প্রসেশনস, এই যে মিছিলটা হচ্ছিল প্রায় এটা 2 মাইল জুড়ে প্রসারণ ছিল, এই মিছিলটার প্রশস্ত ছিল অলমোস্ট 3 আওয়ার্স, প্রায় 3 ঘন্টা টু কভার, মানে বঙ্গবন্ধু এয়ারপোর্ট থেকে সেই রেসকোর্স ময়দানের যে রাস্তাটা ছিল সেটা প্রায় যে প্রসেশন ছিল, একটা মিছিল ছিল, সেটা 2 মাইল জুড়ে বিস্তৃতি ছিল, যে কারণে প্রায় 3 ঘন্টা লেগে গিয়েছিল এটা কভার করতে বঙ্গবন্ধুকে, কারণ গাড়ি তো দ্রুত যেতে পারবে না, সবাই আবেগ আপ্লুত হয়ে দাঁড়িয়ে আছে বঙ্গবন্ধুকে দেখার জন্য। তো আস্তে আস্তে সবার সাথে বা বিনিময় করতে করতে যাওয়াতে প্রায় 3 ঘন্টা লেগে গিয়েছিল। অ্যাট দ্য রেসকোর্সে বঙ্গবন্ধু ওয়েপ্ট রিমেম্বারিং দ্য স্যাক্রিফাইস অফ বাঙালিস, ওয়েপ্ট কাজ ছিল বঙ্গবন্ধু, ওয়েপ্ট রিমেম্বারিং মানে স্মরণে কান্না করতেছিল, দ্য স্যাক্রিফাইসেস যারা ত্যাগ করেছিল কি তাদের জীবন, অফ দ্য বাঙালি যেসব বাঙালি ত্যাগ করেছিল, হ্যাড মেড ইন দ্য ওয়ার এগেনস্ট পাকিস্তান, যেসব বাঙালিরা এই পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধে তাদের সর্বস্ব ত্যাগ করেছিল, তাদের কথা স্মরণে সে বঙ্গবন্ধু কান্না করতেছিল। হি টোল্ড হাউ দ্য মিলিটারি জান্তা হ্যাড ট্রাইড টু ইন্টিমিডেট হিম ডিউরিং হিজ ট্রায়াল। সে আবার বলছিল, হাউ দ্য মিলিটারি জনতা হ্যাড ট্রাইড চেষ্টা করেছিল, টু ইন্টিমিডেট তাকে ভয় দেখাতে, ডিউরিং হিজ ট্রায়াল যখন তার কী বলে কষ্টভোগের সময় পাকিস্তানের কারাগারে ছিল, তখন এই মিলিটারি জনতা তাকে ভয় দেখাতো। হি সেড, আই টোল্ড দেম, আমি তাদেরকে বলতাম, আই এম এ বাঙালি, আমি একজন বাঙালি, অ্যান্ড এ মুসলিম, এবং মুসলিমও, হু ওনলি ডাইস ওয়ান্স, যে একবারই মরতে পারে। মানে একটা কথা আছে না যে 100 দিন বিড়ালের মতো বাঁচাচ্ছে, একদিন সিংহের মতো বাঁচা অনেক ভালো, এরকম সে তার সাহস প্রকাশ করছে, আমি বাঙালি, আমি মুসলিম, যে একবারই মরতে পারে, সে ভয় পায় না এগুলার।
তাকে যে ভয় দেখায় তো মিলিটারি জনতা। তারপর আই উড টক দ্য গ্যালোস, আই উড ওয়াক দ্য গ্যালোস উইথ হেড হিল্ড হাই। আই উড ওয়াক আমি হাঁটতাম, দ্য গ্যালোস ফাঁসি কাটে, উইথ হেল্ড হাই, যা মানে বোঝাচ্ছে এটা কি সুন্দর একটা কথা বলছে। আমি আবেগ আপ্লুত হয়েছি। মানে কেমন নেতা একজন ছিলেন, এরকম নেতা আর কখনো আসবে কিনা আমি জানি না আসলে। আই উড ওয়াক দ্য গ্যালোস আমি ফাঁসি কাটে হাঁটতাম, উইথ হেড হিল্ড হাই আমার মাথা উঁচু করে। মানে মৃত্যুর ভয় যার ছিল না, আমি ফাঁসি কাটে মাথা উঁচু করে হাঁটতাম। দ্য ফাদার অফ দ্য নেশন রিমার্কড, জাতির জনক উল্লেখ করেছিল, দ্য বাঙালিস হ্যাড বিকাম দ্য গোল্ডেন চিলড্রেন অফ দ্য গোল্ডেন বেঙ্গল। বাঙালিস হ্যাড বিকেম বাঙালিরা হয়েছে দ্য গোল্ডেন চিলড্রেন, সোনার বাংলায় সোনার ছেলে বা ছেলে মেয়ে হিসাবে পরিণত হয়েছে বাঙালিরা। কোয়েটিং দ্য পয়েট রবীন্দ্রনাথ ঠাকুর, কোয়েটিং মিনস অ্যাকচুয়ালি পুনরুক্তি করা আর কি, উদ্ধৃতি দেওয়া। দ্য পয়েট রবীন্দ্রনাথ ঠাকুরকে পুনরুক্তি করে, হু ওয়ান্স হ্যাড কমপ্লেন্ট, যে একসময় অভিযোগ করেছিল, দ্যাট দ্য পিপল অফ বেঙ্গল বাংলাদেশের মানুষজন হ্যাড রিমেন্ড মেয়ার বাঙালি বা বাংলাদেশের মানুষজন মাত্রই বাঙালি রয়ে গেছে, বাট ওয়ার অ্যাড টু বিকেম ট্রু হিউম্যান বিংস। তারা মাত্রই বাঙালি রয়ে গেছে, তারা এখনও মানুষ হয়ে উঠতে পারেনি, এরকম একটা কমেন্ট করেছিল কে? রবীন্দ্রনাথ ঠাকুর। তো সেইটা আবার স্মরণ করিয়ে বলতেছে, মুজিব টোল্ড দ্য জুবলিয়েন্ট ক্রাউড, মুজিব উৎফুল্ল জনতাকে বলতেছিল দ্যাট দ্য পয়েট হ্যাড বিন প্রভড রং, যে এখন কবি মিথ্যা প্রমাণিত হয়েছে। কাম ব্যাক ও পয়েট, বলতেছে ও কবি আসো এবার দেখো। হি ইনটোন্ড ড্রামাটিক্যালি, সে সুর করে নাটকীয়তার সহায়তায় বলছিল এরকম, ও কবি আসো এবার দেখো, বাঙালিরা তোমার এই কথা ভুল প্রমাণ করে দিয়েছে। অ্যান্ড সি হাউ ইউর বাঙালিস আর টুডে ট্রান্সফার্ড ইন্টু ওর্টিম্যান, এবং দেখে যাও কীভাবে বাঙালিরা আজ ট্রান্সফার্ড হয়েছে, পরিবর্তিত হয়েছে ইন্টু ওর্টিম্যান, একজন মানে কী বলে যোগ্য মানুষ হিসাবে। মুমেন্টস লেটার অ্যাজ ডার্ক স্যান্ড উইন্টার হিজ সেটেল তো আবার ঢাকা, কিছুক্ষণ পরে অ্যাজ ডার্ক স্যান্ড উইন্টার, ধুলোময় এবং উইন্টার হেইজ, মানে তখন তো শীতকাল চলতেছিল, তো কুয়াশায় ঢাকা যে উইন্টার ছিল, শীতকাল ছিল, স্যাটেল টপ ঢাকায় বিস্তৃত ছিল, জুড়ে ছিল। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেড হিজ ওয়ে ব্যাক টু হিজ ফ্যামিলি, তারপর বঙ্গবন্ধু তার ফ্যামিলির উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিল। হু হ্যাড বিন ওয়াইটিং ফর হিম অ্যাট দ্য হাউস ইন ধানমন্ডি রোড 32, যারা অপেক্ষা করতেছিল হাউস ইন ধানমন্ডির বাড়িতে, রুট নাম্বার 32 রুট নাম্বার ধানমন্ডির বাড়িতে যারা অপেক্ষা করতেছিল। হোয়ার দে হ্যাড বিন কিপড আন্ডার হাউস অ্যারেস্ট বাই দ্য পাকিস্তানি আর্মি, যেখানে তারা সবাই কিপড আন্ডার হাউস অ্যারেস্ট, গৃহবন্দী ছিল বাই পাকিস্তানি আর্মিদের দ্বারা থ্রু আউট দ্য কোর্স অফ দ্য ওয়ার অফ লিবারেশন, পুরো মুক্তিযুদ্ধ জুড়ে যারা হাউস অ্যারেস্ট ছিল, বাড়ির বাইরে যেতে দিত না, তো সেখানে যাওয়ার উদ্দেশ্যে। আচ্ছা যাই হোক, এই ছিল পেসিসটা, অত্যন্ত ভালো একটা পেসিস। মানে এটাকে পড়তে হলে ওই সেন্সে পড়তে হবে যে আমি ওইখানে আসি, এটা ফিল করি, তাহলে ভালো লাগবে, অত্যন্ত ভালো লাগবে, একদম হৃদয় কাঁপানো একটা পেসিস। মাই গুডনেস, আমি আসলে আই কান্ট এক্সপ্রেস মাই এক্সপ্রেশনস ইন ওয়ার্ডস, হাউ ক্যান আই সে দ্যাট ইটস রিয়েলি ইম্পর্ট্যান্ট। মানে ভালো লাগবে আশা করি, ওই হৃদয় দিয়ে পড়তে হবে, এখনকার সময় চিন্তা করে পড়া যাবে না, এটা ওই সময় আমি আসি, ওইটা যদি চিন্তা করে পড়বেন অত্যন্ত ভালো লাগবে। যাক,